সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 1.2 এর নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে 1.2 এর ডোমেন, কোডোমেন, রেঞ্জ নিয়ে একটু আলোচনা করব এবং ফাংশনের ডোমেন নির্ণয় করা শিখব। তো আসলে আমাদের অনেকেরই ডোমেন, কোডোমেন, রেঞ্জ কি এটা সম্পর্কে অনেকেরই ধারণাটা স্পষ্ট নয়। তো আমরা একটু সেই ধারণাটা স্পষ্ট করার জন্য আজকে ডোমেন, কোডোমেন, রেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করি ডোমেন। কোডোমেন এবং রেঞ্জ। ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে তোমরা একটু খেয়াল করো যে ডোমেন আসলে কি। ধরো কোনো একটা ফাংশন, ধরো f of x একটি ফাংশন। এই ফাংশনটা ডিফাইন করা আছে 2x plus 1 হিসাবে এবং এই ফাংশনটা দুইটা a থেকে b সেটে বর্ণিত একটা ফাংশন। ধরো f of x equal to এত এবং f of x a থেকে b সেটে একটি বর্ণিত ফাংশন, যেখানে a সেটে ধরো 1 2 3 4 এরকম উপাদান আছে এবং b সেটে ধরো এখানে 3 5 7 9 11 এই যে উপাদানগুলো আছে। তাহলে একটা ফাংশনে যখন f of x ফাংশনটি a থেকে b সেটে একটি বর্ণিত ফাংশন হয়, তখন এই ফাংশনের এই সেটটাকে বলা হয় ডোমেন আর এটাকে বলা হয় কোডোমেন। তো এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, খেয়াল করে এখানে একটা ফাংশন, এটা হলো a সেট, এটা ধরো b সেট, a থেকে b সেটে একটি ফাংশন আছে f of x, সেই ফাংশনটা 2x plus 1 এটা দ্বারা বর্ণিত একটি ফাংশন। এখন a থেকে b সেটে a সেটের উপাদানগুলো কি কি? 1 2 3 4। b সেটের উপাদানগুলো কি আছে? 3 5 7 9 11 এগুলো হলো b সেটের উপাদান। এখন একটু খেয়াল করি, কোন ফাংশন যদি a থেকে b সেটে বর্ণিত একটি ফাংশন হয়, সেক্ষেত্রে ওই ফাংশনের এই যে a থেকে b সেট, a সেটটাকে বলা হয় ডোমেন আর b সেটটাকে বলা হয় কোডোমেন। তাহলে b সেটে কোডোমেনের ভিতরে কি কি সদস্য আছে? 3 5 7 9 11। ডোমেনের ভিতরে কি কি সদস্য আছে? 1 2 3 4। এখন দেখো ডোমেন কি। একটা ফাংশনের যে সকল মানের জন্য একটি ফাংশনের মান পাওয়া যায় তাদেরকে ডোমেন বলে। আর যে মানটি ডোমেন বসিয়ে যে মানটি আমরা পাই তাদেরকে বলা হয় রেঞ্জ। ফাংশন কি? একটা আসলে ওয়ান কাইন্ডস অফ মেশিন। তুমি যদি কোনো ধানের কলের ভিতরে ধান দাও, সেটা থেকে চাল বের হবে। আবার আটার কলের ভিতরে যদি তুমি গম দাও, সেখান থেকে দেখা যাবে যে আটা বের হচ্ছে। দিচ্ছ গম, পাচ্ছ আটা, দিচ্ছ ধান, পাচ্ছ চাল। এই যে একটি মেশিনের ভিতর দিয়ে এই প্রক্রিয়াটা চলে, ফাংশনও ঠিক তাই। তাহলে এখানে
যদি আমি এখানে f of 1 ব্যবহার করি তাহলে এখানে কত আছে 2 into 1 2 into 1 plus 1 অর্থাৎ x এর পরিবর্তে জাস্ট আমি 1 বসেছি, এখানে x এর পরিবর্তে 1 বসালাম। তাহলে 2 একে 2 আর 1 কত হলো 3। তাহলে এই যে 1 বসানোর পরে আমি পাইলাম 3, এই 1টাকে বলা হয় ডোমেন। এখানে আমরা যা বসাচ্ছি সেইগুলো হলো ডোমেন, আর এখানে যা আমরা পাবো সেইগুলো হলো রেঞ্জ। তাহলে এটা এই f of x এমন একটি ফাংশন, এটার ভিতরে যেই সংখ্যায় প্রবেশ করাও না কেন তাকে সে 2 দ্বারা গুণ করে তার সাথে 1 যোগ করে বের করবে। তাহলে এটা এমন একটি মেশিন বা একটি ফাংশন, এটার ভিতরে যে সংখ্যায় বসাও তাকে 2 দ্বারা গুণ করে তার সাথে 1 যোগ করে বের করবে। তাহলে 1 বসাইছি, তাকে 2 দ্বারা গুণ করে 2 কে 2 আর 1 যোগ করলে কত হয় 3। তাহলে যেটা আমি বসালাম সেটা হলো ডোমেন, আর যেটা আমি পেলাম সেটা হলো রেঞ্জ। খেয়াল করো, আমি এই 1 এর জন্য 3 পেয়েছি, তাহলে 1টা ডোমেন, 3টা কি হয়ে গেল রেঞ্জ, 3টা কি হয়ে গেল রেঞ্জ হয়ে গেল। এবার আসো, যদি আমি 2 বসাই ফাংশনের ভিতরে 2 বসাই, তাহলে 2 into 2 প্লাস 1, 2 দোকানে 4 আর 1 5, তাহলে এই 2টা হলো ডোমেন, এটা হলো রেঞ্জ। তাহলে এই 2 এর জন্য আমরা কি পেলাম, 2 এর জন্য পেলাম আমরা 5। তাহলে 2 ডোমেন বসানোর কারণে আমরা যেহেতু 5 পেয়েছি, 5টা হয়ে গেল রেঞ্জ। এবার দেখো, আমি যদি এখানে 3 বসাই, 2 into 3 plus 1 equal to 7, তাহলে এই 3 এর জন্য পেলাম কি আমরা 7। তাহলে এই 7টাও কি হয়ে গেল রেঞ্জ হয়ে গেল। একইভাবে যদি আমি 4 বসাই, 2 into 4 plus 1 equal to আসে 9, 4 দোকানে 8 আর 1 9, তাহলে 4 এর জন্য আমি কি পাচ্ছি 9 পাচ্ছি। তাহলে এই 9টাও কিন্তু রেঞ্জ হয়ে গেল। এখন একটু খেয়াল করো, এখানে 1 2 3 4 এটা ডোমেন। এই যে বি এর যে সদস্যগুলো ছিল সেটা আমরা বলেছিলাম বি এর সদস্যগুলো হলো কোডোমেন। তাহলে এখানে 3 5 7 9 11 প্রত্যেকটাই কিন্তু কোডোমেন। কিন্তু খেয়াল করো, ডোমেনের জন্য যে সদস্যগুলো আমরা পাই সেগুলো কিন্তু রেঞ্জ। তাহলে কোডোমেনের কিছু সদস্য 3 4 5 এবং 3 5 7 এবং 9 এই সদস্যগুলো কোডোমেন তো ছিলই, কিন্তু এই সদস্যগুলোর প্রত্যেকটার জন্য ডোমেনের ভিতরে এক একটি উপাদান আছে। সেই কারণে এই 3 5 7 এবং 9 এইগুলো রেঞ্জ হয়ে গেছে। বাট 11 সদস্যদের জন্য এখানে 11 কোডোমেন, কিন্তু 11 এর জন্য এমন কোন উপাদান এর ভিতরে ছিল না যা ফাংশনের ভিতরে বসালে 11 পাবো। তাহলে 11টা কিন্তু রেঞ্জ হতে পারলো না। এই 4টি রেঞ্জ হলেও 11টা রেঞ্জ হতে পারেনি। 11টা কোডোমেন ছিল, কোডোমেনই রয়ে গেল। তাহলে এখানে প্রশ্ন হলো, কোডোমেন আর রেঞ্জের ভিতরে পার্থক্যটা তাহলে কি? দেখো, সবগুলো রেঞ্জেই কিন্তু কোডোমেন, সবগুলো রেঞ্জ কোডোমেন, কিন্তু সকল কোডোমেন রেঞ্জ হতে পারেনি। তার মানে এখানে 11 এমন একটি কোডোমেন, সেটা শুধুমাত্রই কোডোমেন, সেটা কিন্তু রেঞ্জ হতে পারলো না। তাহলে কোডোমেন আর রেঞ্জের ভিতরে পার্থক্য হলো এই যে সকল রেঞ্জগুলোই কোডোমেনের থেকে আসে, কোডোমেনের একটি অংশ, কিন্তু সকল কোডোমেন রেঞ্জ হবে এমন কিন্তু কোনো কথা নেই। হ্যাঁ, যদি সকল কোডোমেন রেঞ্জে পরিণত হয় তখন সেই ফাংশনটিকে আমরা সার্বিক ফাংশন বলি। সকল কোডোমেন রেঞ্জ হলে সেই ফাংশনটিকে আমরা কি বলি? সার্বিক ফাংশন বলি। তাহলে আমরা একটু ডোমেন, কোডোমেন, রেঞ্জ এই সম্পর্কে একটু ধারণা ক্লিয়ার হলো। ক্লিয়ার হলো কি, একটা ফাংশনের ভিতরে যে মান বসালে ফাংশনের একটি নির্দিষ্ট মান পাওয়া যায়, সেই মানগুলো হলো ফাংশনের ডোমেন। তাহলে এখানে এ থেকে বি সেটে বর্ণিত একটি ফাংশন ছিল এফ,
এই এফ এর এ সেটটা ধরো এই 4টি সদস্য, বি সেটটা হলো এই 5টি সদস্য নিয়ে। তাহলে এ সেটে এই প্রথম সেটটাকে বলা হবে ডোমেন, এটাকে বলা হবে কোডোমেন। এখন আমরা দেখলাম যে 1 2 3 4 এই মানগুলো ফাংশনের ভিতরে বসালে যথাক্রমে 3 5 7 এবং 9 পাওয়া গেল। তাহলে এই যে 3 5 7 এবং 9 এইগুলো সবগুলোই কি হয়ে গেল, রেঞ্জ হয়ে গেল। কিন্তু আনফরচুনেটলি এখানে 11 এর জন্য এমন কোন উপাদান ডোমেনের ভিতরে নেই, যার জন্য আসলে ফাংশনের ভিতরে ডোমেনটা বসালে এই 11 পাওয়া যাবে, এরকম কোনো মান নেই। দ্যাটস ওয়াই 11টা কিন্তু রেঞ্জ হতে পারলো না, 11টা কোডোমেন থেকে গেল। তাহলে সকল রেঞ্জকেই আমরা কোডোমেন বলতে পারবো, কিন্তু সকল কোডোমেনকে আমরা রেঞ্জ বলতে পারবো না। যদি সকল কোডোমেন রেঞ্জ হয়ে যায় তাহলে সেই ফাংশনটিকে আমরা সার্বিক ফাংশন বলবো। অর্থাৎ প্রত্যেকটা কোডোমেনের জন্য যদি এমন একটি উপাদান ডোমেনের ভিতরে থাকে যেই মানটা এখানে যদি বসাই, যদি বসাই আমি সকল কোডোমেনকে রেঞ্জ করতে পারি, তাহলে সেটা সার্বিক হতো। এই ফাংশনটা কিন্তু সার্বিক হতো যদি এই ডোমেনের ভিতরে আরো একটি উপাদান 5 থাকতো। তাহলে এই 5 যদি আমি ফাংশনের ভিতরে বসাই দেই, তাহলে 2 × 5 + 1 10 আর 1 11 হয়। তাহলে এই 5 এর জন্য কি পাচ্ছি আমরা, 11 পেয়ে যাচ্ছি, এটাও রেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কিন্তু এই ফাংশনটি সার্বিক ফাংশন আমরা বলতে পারবো, কিন্তু আমরা সার্বিক ফাংশন নিয়ে আজকে কিন্তু আলোচনা করব না। আমরা আলোচনা করব প্রকৃতপক্ষে এই ডোমেন, কোডোমেন, রেঞ্জ এবং ফাংশনের ডোমেন কিভাবে নির্ণয় করব। বিভিন্ন ধরনের ফাংশনের ডোমেন আমরা নির্ণয় করার চেষ্টা করব। কয়েকটি ফাংশনের ডোমেন আমরা দেখব, একটু মনোযোগ সহকারে ক্লাসটি করি আমরা সবাই। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ডোমেন কি? একটা ফাংশন যে সকল মানের জন্য একটি ফাংশন সংজ্ঞায়িত, অর্থাৎ যে সকল মানের জন্য একটি ফাংশনের মান বিদ্যমান থাকে, সে সকল মানে কিন্তু ফাংশনের ডোমেন। তাহলে আমরা ফাংশনের ডোমেন নির্ণয় পর্বে ফাংশনের ডোমেন নির্ণয়, বিভিন্ন ধরনের ফাংশনের ডোমেন কিন্তু বিভিন্ন ধরনের হবে। খেয়াল করো, আমরা যদি একটি নরমাল একটি ফাংশন নিই, ধরে নিলাম একটা ফাংশন এরকম f of x equal to ধরো 2x minus 1, এটা একটি ফাংশন। এর ডোমেন নির্ণয় করো, এর ডোমেন নির্ণয় করো। ধরো এরকম একটি কোশ্চেন তোমাদের থাকলো, নরমাল একটা ফাংশন। এখন আমরা দেখতেছি যদি এই ফাংশনটার এই যে 2x minus 1 f of x সমান 2x minus 1, এই ফাংশনটা এই 2x minus 1 যদি পজিটিভ হয় তাহলেও মান পাবো, নেগেটিভ হলেও মান পাবো, শূন্য হলেও মান পাবো। এখানে কিন্তু কোনো সমস্যা নেই। এরকম ভগ্নাংশ ছাড়া নরমাল রাশি যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই ফাংশনটির ক্ষেত্রে সকল মান, এটা যেমন ধনাত্মক হলেও মান পাবো, ঋণাত্মক হলে মান পাবো, শূন্য হলেও মান পাবো। তো এটার ডোমেন আমরা কিভাবে লিখবো? দেওয়া আছে দিয়ে ফাংশনটি আমরা তুলবো। দেওয়া আছে f of x equal to 2x minus 1, এইটা বাস্তব সংখ্যার ভিতরে কিভাবে থাকবে? এত বিলংস টু r হবে যদি ও কেবল যদি, এটা বাস্তব সংখ্যার ভিতরে থাকবে যদি এবং কেবল যদি এটার মান 2x minus 1 এর মান যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়, তাহলে তুমি মান পাবা। অথবা তুমি এটার মান যদি 2x minus 1 যদি লেস দ্যান 0 হয়, তাহলেও কিন্তু তুমি মান পাবে। তাহলে এখানে 2x is greater than equal 1, সুতরাং x is greater than equal half। এখানে কি আসে? 2x
is less than 1, তাহলে x is less than কত হাফ। এখন দেখো x এর মানটা হাফ থেকে বড় অথবা সমান এবং x এর মানটা হাফ থেকে ছোট, এর মানে আসলে কি বোঝায় একটু খেয়াল করি। এদিকে আছে মাইনাস ইনফিনিটি, এদিকে আছে প্লাস ইনফিনিটি। এখন আমি এখানে ধরে নিলাম এই অবস্থানে 0, এই অবস্থানে ধরলাম আমরা হাফ, আর এই অবস্থানে ধরলাম 1। ওকে, তাহলে এই মানটা কি হাফ থেকে বড়। হাফ থেকে বড় বলতে কি বোঝায়? ডান দিকের সকল মানকে বোঝায়। হাফ থেকে বড় 1 2 3 4 5 6 7 8 9 ইনফিনিটি পর্যন্ত, মানে হাফ থেকে বড় যত বড় মানই আছে হাফ থেকে সমস্ত মানগুলোকে আমরা বুঝি হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত বুঝি। আর এখানে যেহেতু ইকুয়াল আছে তাহলে হাফটা ইনক্লুড সহকারে, হাফ সহকারে। এবং এখানে আছে কি হাফ থেকে ছোট অথবা হাফ থেকে ছোট মানগুলো নেওয়া যাবে। হাফ থেকে ছোট মানগুলো বলতে কি বোঝায়? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মানেই এটার ডোমেন হতে পারে, অর্থাৎ সকল বাস্তব সংখ্যাই এটার কি হতে পারে? ডোমেন হতে পারে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং f of x এর ডোমেন, f of x এর ডোমেন কি আসবে? এখানে লিখতে পারো এইভাবে, x belongs to R, x ওই সকল বাস্তব সংখ্যা যারা হাফ থেকে বড় অথবা সমান অথবা হাফ থেকে ছোট। তাহলে এটা দ্বারা আমরা মিনিংটা কি বুঝি? সমস্ত বাস্তব সংখ্যা, অর্থাৎ বাস্তব সংখ্যার সমস্ত মান এটা ডোমেন হতে পারে। মানে তুমি বাস্তব সংখ্যার যে কোনো মান যদি তুমি বসাও এই ধরনের ফাংশনের ক্ষেত্রে ডোমেনটা সমস্ত বাস্তব সংখ্যা। ঠিক আছে, তো এখন যদি আমাদের ফাংশনগুলো চেঞ্জ হয় তাহলে কিন্তু আমাদের ডোমেনের চেহারাটাও কিন্তু চেঞ্জ হবে। একটু খেয়াল করি, যদি ফাংশনটা ভগ্নাংশ ফাংশন হয়, আমি বলতেছি কোনো ভগ্নাংশ নেই, রুট ওভার নেই, এই ধরনের ফাংশন, এই ধরনের যত ফাংশন আছে, ধরো x minus 2, x plus 3, 2x minus 1, 2x plus 2, 2x minus 3, এরকম মানে একটা রাশি আছে, এরকম ফাংশনের ডোমেন হলো সমস্ত বাস্তব সংখ্যা। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, ফাংশনটা যদি একটু চেঞ্জ হয় তাহলে কি হবে আমরা একটু খেয়াল করি। ধরো ফাংশনটি একটি ভগ্নাংশ ফাংশন হলো, twice x divided by ধরো x minus 2 এরকম আছে। এই ফাংশনটি একটি ভগ্নাংশ ফাংশন। শিক্ষার্থী বন্ধুরা, উপরের যে কোনো মানের জন্য আমরা একটু দেখলাম, যদি এটুকু না থাকতো x এর মান যে কোনো কিছু হতে পারতো। কিন্তু আমরা একটু খেয়াল করি, যদি এখানে x এর মান 2 বসাই তাহলে কি হয় একটু খেয়াল করো। এই যে 2 into 2 divided by 2 minus 2, তাহলে 4 divided by 0। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু সমস্যা। 0 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে সেটা হয় প্লাস ইনফিনিটি হবে অথবা বিপরীত দিকে চিন্তা করলে মাইনাস ইনফিনিটি হবে। তুমি যদি নেগেটিভ দিক দিয়ে চিন্তা করো তাহলে মাইনাস ইনফিনিটি, আর পজিটিভ দিকে দিয়ে তুমি চিন্তা করো তাহলে কিন্তু প্লাস ইনফিনিটি। তাহলে প্রকৃতপক্ষে 0 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে আমরা ধরে নেব এটা অসংজ্ঞায়িত, কারণ একই ভাগফলের দুটি রেজাল্ট চলে আসে, একটা প্লাস ইনফিনিটি, একটি মাইনাস ইনফিনিটি। সেক্ষেত্রে আমরা এটাকে আসলে বলি অসংজ্ঞায়িত। এটা কিন্তু আবার অনির্ণয় নয়, নির্ণয়যোগ্য। এটা কিন্তু নির্ণয়যোগ্য, নির্ণয় করা যাবে। তোমার এটা দুইটি লিমিটিং মান থাকবে, মানে এটা প্রান্তীয় মান দুটি, একটা হলো তোমার প্লাস ইনফিনিটি, পজিটিভ দিক থেকে চিন্তা করলে প্লাস ইনফিনিটি হয়, আর নেগেটিভ দিক থেকে চিন্তা করলে আবার মাইনাস ইনফিনিটি হয়। তাহলে একই ভাগফলে তো দুইটা রেজাল্ট হতে পারে না, তাও একটা পজিটিভ দিকে সবচেয়ে বড় সংখ্যা, একটা নেগেটিভ দিকে সবচেয়ে বড় সংখ্যা, এটা আসলে কখনো হওয়া সম্ভব নয়। এই জন্য এটাকে বলি আমরা অসংজ্ঞায়িত, কারণ এটা নির্ণয় করা যায়, নির্ণয়যোগ্য, অনির্ণয় নয়, কিন্তু এটা কিন্তু নির্ণয়যোগ্য। কিন্তু এটাকে আমাকে যেহেতু দুইটা ফলাফল আসে, তাহলে আসলে একই ভাগফলের দুইটা ফলাফল, এটা সঠিকভাবে সংজ্ঞায়িত নয়, এই জন্য আমরা এটাকে বলি অসংজ্ঞায়িত। এটা আসলে কি
অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত আর অনির্ণয়ের ভিতরে একটু পার্থক্য আছে। অনির্ণয় মানে নির্ণয় করা যায় না, এরকম কিছু আকার আছে। 0/0 এটা অনির্ণয় আকার, 0⁻0 এটা অনির্ণয় আকার, ∞⁻∞ অনির্ণয় আকার, 0⁻∞ অনির্ণয় আকার, এরকম বেশ কয়েকটি অনির্ণয় আকার আছে। আমরা সাধারণত 6টি অনির্ণয় আকার দেখে থাকি। আচ্ছা, একটু শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু খেয়াল করো, এই ফাংশনটির ডিফারেন্স আমি দেখলাম। যদি এখানে 2 বসাই তাহলে ফাংশনটা আসে না, অর্থাৎ ভগ্নাংশের হরে যদি শূন্য চলে আসে, ভগ্নাংশের হরে যদি শূন্য চলে আসে তাহলে আমরা মান পাই না। তাহলে কোন ভগ্নাংশযুক্ত ফাংশনের ক্ষেত্রে অবভিয়াসলি কি হতে পারবে না, হরটা শূন্য হতে পারবে না, আর সবকিছুই হতে পারবে। তবে ডোমেন আমরা যখন নির্ণয় করি তখন কিন্তু আমরা দুই ভাবে চিন্তা করি, এটার মান কি কি বসানো যায় আর এটার মান কি কি বসানো যায় না, এই দুই ভাবে চিন্তা করি। তো অনেক ক্ষেত্রে আমরা ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে চিন্তা করি যে এটার মান কি কি বসানো যায়, কি কি সম্ভব, আর অনেক ক্ষেত্রে আমরা চিন্তা করি কোন মানটি হবে না। যে দিক থেকে চিন্তা করলে আমাদের সুবিধা হয় আমরা ওই দিক থেকেই কিন্তু চিন্তা করি। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এখানে এটার এই ফাংশনটা হলো f of x equal to 2x divided by x minus 2। তাহলে এটা একটা ভগ্নাংশ ফাংশন, লব আছে হর আছে। এই ভগ্নাংশের হরে কি হতে পারবে না, মনে রাখবে সবসময় ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারবে না। একটু আগে আমরা দেখলাম হর শূন্য হলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এই ফাংশনটা বাস্তব সংখ্যার ভিতরে তখনই থাকবে যখন এর হর শূন্য হবে না, যদি এবং কেবল যদি x minus 2 অর্থাৎ হর does not equal 0 হয়, অর্থাৎ হরটা কি হবে না, শূন্য হবে না। তার মানে কি দাঁড়ালো, x does not equal to 2 হয়, অর্থাৎ x এর মান সকল সংখ্যাই হতে পারবে, সকল বাস্তব সংখ্যাই হতে পারবে, শুধুমাত্র 2 ব্যতীত। 2 বসালে যেহেতু ফাংশনটি এখানে ভগ্নাংশের হরে নিচে শূন্য হয়ে যায়, এই জন্য কি হতে পারবে না, 2 হতে পারবে না। তাহলে একটু খেয়াল করি আমরা, এখানে যেহেতু x equal to 2 হতে পারে না, তাহলে এটা ডোমেনটা হবে x belongs to R, ওই সকল বাস্তব সংখ্যা such that x does not equal to 2। তাহলে সমস্ত বাস্তব সংখ্যাই হতে পারবে, সমস্ত বাস্তব সংখ্যাই হতে পারবে, কিন্তু 2 হতে পারবে না। তাহলে বাস্তব সংখ্যার সেট থেকে 2 বাদ দিয়ে দিলে যেই সেটটা আমরা পাবো সেটাই হলো কি এই ফাংশনের ডোমেন। আশা করি এই অংশটুকু ডোমেন তোমরা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের এসেছে এবং তোমরা বুঝতে পেরেছো এই ফাংশনটার ডোমেন কেন x minus 2 does not equal 0 হয়। কোন ফাংশনের হর শূন্য হলে ফাংশনের মান বিদ্যমান পাওয়া যায় না, এই জন্য হয়। এখন আমি যদি ফাংশনটা আরেকটু চেঞ্জ করি, আমি বলছি প্রতিনিয়ত এই ফাংশনগুলো চেঞ্জ হবে এবং ফাংশনগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের এই ডোমেনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো, আমি একটু ফাংশনটা একটু চেঞ্জ করে এইভাবে কাজ করতেছি। ধরো এখানে একটি ফাংশন দিলাম আমরা, কি অনেক ক্ষেত্রে এই ফাংশনটা এরকম আসে, ধরো 1 minus 2x এই ফাংশনটা আছে রুটের ভিতরে। তো আরেকটা জিনিস সবসময় মনে রাখবে যে রুটের ভিতরে পজিটিভ কোন সংখ্যা আসলে সেটা বাস্তব সংখ্যার ভিতরে থাকে, সেই মানটা কি থাকে, বাস্তব সংখ্যার ভিতরে থাকে, পজিটিভ কোন সংখ্যা যদি থাকে। কিন্তু রুটের ভিতরে যদি নেগেটিভ চলে আসে, ধরো নেগেটিভ x বা নেগেটিভ সামথিং, যে কোনো একটা কিছু চলে আসে, সেটা কিন্তু আর বাস্তব সংখ্যার ভিতরে থাকে না, সেটা চলে যায় কাল্পনিক সংখ্যার ভিতরে। কারণ রুটের ভিতরে যখন নেগেটিভ আসে, রুট ওভার -1 ইকুয়াল টু আসলে i হলো ইমাজিনারি সংখ্যা, জটিল সংখ্যার একটি পার্ট। বাস্তব সংখ্যা এবং ইমাজিনারি বাস্তব অংশ এবং ইমাজিনারি অংশ মিলে আসলে জটিল সংখ্যাটা আসে। জটিল সংখ্যার ইংরেজি শব্দ হলো কমপ্লেক্স নাম্বার, এটার আকার হলো a প্লাস ib আকারের সংখ্যা। এখানে a এর অংশটুকু হলো বাস্তব পার্ট, এই অংশটুকু হলো কাল্পনিক পার্ট। এই যে i সমান হলো রুট ওভার -1। তাহলে একটু খেয়াল করো, i সমান যদি রুট ওভার -1 হয়, তাহলে i কে যদি স্কয়ার করি, তাহলে রুট ওভার 1 কে স্কয়ার করলে হবে -1। অর্থাৎ কোন একটা সংখ্যাকে বর্গ করলে যদি নেগেটিভ সংখ্যা চলে আসে, সেটা কিন্তু আর বাস্তব সংখ্যার ভিতরে থাকবে না, সেটা চলে যাবে কমপ্লেক্স নাম্বারে বা জটিল সংখ্যায়।
তো আমরা এখানে যেহেতু নবম দশম শ্রেণীতে আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করি না, সমস্ত কিছুই বাস্তব সংখ্যার ভিতরে সীমাবদ্ধ, এই জন্য আমাদের রুটের ভিতরে কি হতে পারবে না, রুটের ভিতরে নেগেটিভ হতে পারবে না। তাই নেগেটিভ হতে না পারলে কি হতে পারে, একটি সংখ্যা তিন ধরনের হতে পারে। একটি সংখ্যা গ্রেটার দেন 0 হতে পারে, সংখ্যাটি 0 এর সমান হতে পারে এবং সংখ্যাটি 0 থেকে ছোট হতে পারে। তাহলে 0 থেকে ছোট মানে নেগেটিভ, এটা তো রুটের ভিতরে হতে পারবে না। তাহলে কি হতে পারবে, গ্রেটার দেন ইকুয়াল 0। আমরা এই কথাটাই একবারে লিখি, গ্রেটার দেন ইকুয়াল 0। ঠিক আছে, x গ্রেটার দেন 0 এবং x ইকুয়াল টু 0, এটাকে আমরা কি x গ্রেটার দেন অর ইকুয়াল 0 বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটু খেয়াল করি, আমাদের এই অংশের ভিতরে এখানে একটি রুট ওভার যুক্ত ফাংশন আছে। তো রুটের ভিতরে যেই পদটুকু আছে সেই পদের মান কি হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না। সেটা কি হবে, সেটা হবে গ্রেটার দেন অর ইকুয়াল 0। 0 হলেও সমস্যা নাই, কারণ রুট ওভার 0 মানে 0। তাহলে এই যে আমরা এখন কিন্তু আবার চিন্তা করলাম, একটু আগে চিন্তা করেছিলাম কি হতে পারে না, এবার চিন্তা করতেছি কি হতে পারে। তাহলে এইভাবে কিন্তু আমরা ফাংশন গুলো অনেক সময় দেখি যে কি হতে পারে না আর কি হতে পারে, এই দুই ভাবে আমরা চিন্তা করি। তাহলে রুটের ভিতরে এখানে ফাংশনটি আছে 1 - 2x, এটা বাস্তব সংখ্যার ভিতরে তখনই থাকবে যখন এই রুটের ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকু 0 থেকে বড় অথবা 0 এর সমান হয়। তাহলে কি দাঁড়ালো এখানে, খেয়াল করো, এখানে 1 is greater than equal to 2x, বা এই 2 যদি উভয় পক্ষে ভাগ করে দাও, half is greater than equal to x, সুতরাং x is less than equal half। জাস্ট এটা x টা আগে নিয়েছি, তাই greater than equal টা less than equal হয়ে গেল, এত হয়। তার মানে x এর মানটা এখানে কি, হাফ থেকে ছোট অথবা হাফের সমান। হাফ থেকে ছোট মান, হাফ থেকে ছোট মান বলতে আমরা কি বুঝি, যদি এটাকে আমরা হাফ ধরি, হাফের থেকে ছোট মানগুলো বাম দিকে, হাফ থেকে ছোট অথবা সমান সকল বাম দিকের মানগুলো হাফ সহকারে, কারণ এখানে লেস দ্যান ইকুয়াল আছে। তাহলে এটার ডোমেনটা কি হবে, ওই সকল বাস্তব সংখ্যা যারা হাফ থেকে ছোট অথবা সমান। এটা কিন্তু আমরা ব্যবধি দ্বারা এভাবে লিখতে পারি যে -ইনফিনিটি থেকে হাফ পর্যন্ত। তো -ইনফিনিটি থেকে হাফ পর্যন্ত, ইনফিনিটি সবসময় ক্লোজ ওপেন ইন্টারভেল হবে, আর যেহেতু হাফ এর সমান, হাফ এর সমান বলতে বোঝো আমরা ক্লোজ ইন্টারভেল বোঝাই, এটা দ্বারা কিন্তু বোঝায় হাফ সহকারে। আবার যদি তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে, ধরো -ইনফিনিটি থেকে হাফ দিতে, তখন কিন্তু এই মিনিংটা বোঝাতো না, তখন বোঝাতো x is less than half, তখন ইকুয়াল আসতো না। যদি তোমার ইকুয়াল আসে তাহলে তুমি এই বদ্ধ ব্যবধি বা ক্লোজ ইন্টারভেল দিবে, আর যদি ইকুয়াল না আসে, মানে হাফ থেকে ছোট মানগুলো হাফ নেই, হাফ থেকে ছোট মানগুলো হাফ নেই, হাফ ইনক্লুড না, সেক্ষেত্রে আমরা ওপেন ইন্টারভেল দিয়ে এটা কাজ করি। তোমরা যদি এই পর্যন্ত রেখেও দাও তাহলে কিন্তু হবে। অনেক সময় বহু নির্বাচনীতে কিন্তু আমরা এই ধরনের কোশ্চেন দেখতে পারি, এই জন্য আমি এটাকে আবার ইন্টারভেল আকারে তোমাদের দেখিয়ে দিলাম। এবার আসো আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু অন্যভাবে চিন্তা করি, সেটা কিরকম। এবার আমরা রুট ওভার যুক্ত ফাংশন থেকে আমরা অন্য একটি ফাংশনে চলে যাব, সেই ফাংশনটা একটু দেখে নিই। খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন ধরনের ফাংশন আমরা আলোচনা করছি। তো আমরা যদি এখানে একটি ফাংশন এইভাবে চিন্তা করি যে রুট ওভার 2x, ধরে এরকম হলো যে, না এইভাবে কঠিন করি না, একটু সহজ করে দিই, 1/√2x - 1, এটা আছে। হ্যাঁ, এই ফাংশনটা আছে 1/√2x - 1। তাহলে এখানে একটু খেয়াল করো তো, ভগ্নাংশের নিচে হরের ভিতরে আবার রুট ওভার আছে। তাহলে দুইটা কাজ, একটা হলো ভগ্নাংশে কি হয় না, ভগ্নাংশের হরে শূন্য হয় না, ভগ্নাংশের হরে শূন্য হয় না। তাহলে এখানে কি হবে না, এই 2x - 1, 2x - 1, 2x - 1, একটু খেয়াল করি, এখানে গ্রেটার দেন 0, ইকুয়াল 0, লেস দেন 0, কোন জিনিসটা হতে পারবে না এটা একটু খেয়াল করো। এখানে প্রথমে হরের ভিতরে যেহেতু হর আছে, হরের কারণে হরটা কি হবে না, শূন্য হতে পারবে না। হর যদি শূন্য সমান হয়ে যায় তাহলে তো আমরা ভগ্নাংশের মান পাবো না।
কারণ সেটা অসংজ্ঞায়িত চলে আসে, তাহলে হর শূন্য হতে পারলো না। সেক্ষেত্রে এটা যেহেতু আবার রুটের ভিতরে আছে, রুটের ভিতরে কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না, তাহলে রুটের ভিতরে নেগেটিভ হতে পারে না, অর্থাৎ শূন্য থেকে ছোট হতে পারবে না। তাহলে হতে পারবে কি, শুধুমাত্র এই 2x minus 1 is greater than equal 0, অর্থাৎ যদি ভগ্নাংশের নিচে আবার রুট ওভার থাকে সেক্ষেত্রে কিন্তু দুইটা কাজ করবে, একটা হলো ভগ্নাংশের হর শূন্য হতে পারবে না, আবার রুটের ভিতরে নেগেটিভ হতে পারবে না, সেক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ অংশ থেকে আসবে। তাহলে এখানে একটু খেয়াল করি, তাহলে এখানে 1/√2x minus 1, এখানে একটু খেয়াল করো যে এত বিলংস এত হবে যদি এবং কেবল যদি এই 2x minus 1 is greater than 0 হয়। একটু আগে আমরা greater than equal দিয়েছিলাম, কিন্তু এখানে হরে থাকার কারণে এই ইকুয়াল 0 দিতে দেওয়া সম্ভব না, কারণ ইকুয়াল দিলে এটা ভগ্নাংশের মান পাওয়া যাবে না, এটা অসংজ্ঞায়িত চলে আসবে। তাই 2x is greater than equal 1 হয়, সুতরাং x is greater than half হয়। তার মানে x এর মান হাফ থেকে বড়, তাহলে x এর মানটা এখানে কি হাফ থেকে বড়, তাহলে এই ফাংশনটার ডোমেন হবে ওই সকল বাস্তব সংখ্যা যারা হাফ থেকে বড়। তাহলে হাফ থেকে বড় বাস্তব সংখ্যাগুলো কি কি, হাফ থেকে ডান দিকে, এখানে ধরো হাফ থেকে ডান দিকের সকল মানগুলো অর্থাৎ প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি যে এই যে হাফ থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সমস্ত মান, প্লাস ইনফিনিটি পর্যন্ত সমস্ত মান হবে এটার ডোমেন। তবে এখানে কিন্তু আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করিনি, এখানে আমি প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি। এই প্রথম বন্ধনীর দ্বারা বোঝায় এই হাফটা এটার সাথে ইনক্লুড নাই, এই ব্যবধির ভিতরে হাফটা নাই, কিন্তু হাফ থেকে ঠিক একটু সামনে থেকে, হাফ থেকে বড় থেকে শুরু হয়েছে, হাফ এটার ভিতরে নেই। আর তোমাদের এই অসীম এর ক্ষেত্রে কখনোই তোমার থার্ড ব্র্যাকেট হবে না, কারণ অসীম একটি ধারণা মাত্র, অসীম কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা মান নেই, এটা আসলে এমন একটি ধারণা যে প্লাস অসীম বলতে আমরা বুঝি সবচাইতে বড় সংখ্যা। কত বড় সেটা কিন্তু নির্দিষ্ট নয়, কোন সংখ্যা সেটা না, সেটা এরকম একটি ধারণা, এটা হলো সবচাইতে বড় সংখ্যা, তুমি যেটা চিন্তা করতেছো তার থেকেও বড়। ঠিক আছে, তো এটা অসীমের ক্ষেত্রে কখনোই কোনো সময় তোমার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবে না। তো এই ইন্টারভেল গুলো আবার ছোট থেকে বড় আকারে সাজাতে হয়, যেমন আগে আমরা লিখেছিলাম মাইনাস ইনফিনিটি থেকে হাফ পর্যন্ত, আর এবার লিখবো হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত, কারণ হাফ থেকে ইনফিনিটিটা বড়। এখন আসো আমাদের যদি আমরা একটু চেঞ্জ করে দিই, সাধারণত এইভাবেই ডোমেন গুলো আসে, আমরা আরেকটু আপগ্রেড চিন্তা করি, করতেই পারি। খেয়াল করি এখানে যদি তুমি এরকম লগ বা লন যুক্ত কোনো কিছু পাও, ধরো এখানে 2x minus 1 আছে, এখানে 10 আছে, ঠিক আছে, তো এই ফাংশনটার ডোমেন কি? আমরা যখন লগ কে ডিফাইন করি, লগের সংজ্ঞা থেকেই কিন্তু আমরা এই যে ফাংশন গুলোর কি হবে, লগের সংজ্ঞা যখন আমরা ডিফাইন করি তখনই কিন্তু আমরা এইভাবে বলে দেই যে বেস, যেমন লগ a বেস n, ধরো এটার ক্ষেত্রে এটা একটা লগারিদম, এর উপরে পাওয়ার কত দিলে n হবে, এটা দ্বারা কিন্তু এটা বোঝায় এর উপরে পাওয়ার কত দিলে n হবে। এখন এই যে বেস এবং নাম্বারের উপরে কিন্তু শর্ত আছে, যদি তুমি শর্ত প্রয়োগ না করো তাহলে কিন্তু এই লগটা ডিফাইন করা হবে না, সঠিকভাবে ডিফাইন করা হবে না, কারণ এই লগের বেস অনেক কিছু হতে পারে না, লগের নাম্বার নেগেটিভ হতে পারে না, এই বেজের উপরে প্রথম শর্তটা আসে, বেজের উপরে শর্তটা আসার পরেই কিন্তু নাম্বারের উপরে শর্তটা আসে। মূলত নাম্বারের উপরে শর্তটা আসার কথা না, আসে কিন্তু বেজের উপরে, আর বেজের উপরে শর্তটা থাকার কারণেই নাম্বারের উপরে অটোমেটিক্যালি শর্তটা চলে যায়। যেমন a ইজ গ্রেটার, এখানে বলে দেওয়া থাকে a ইজ গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1, a ইজ গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1, a এর মান 1 হতে পারবে না, a এর মান গ্রেটার দেন 0। আমরা এটা নিয়ে যদি মানে লগ নিয়ে যদি বলি তাহলে আসলে বিশাল একটি লেকচার হয়ে যাবে, অনেক বড় একটি ক্লাস হয়ে যাবে। লগের সম্পর্কে মজার তথ্য আছে। লগ কিন্তু ব্যাপারটা হলো এরকম যে তুমি যদি কাউকে গাণিতিক ভাবে একটা ঝাড়ি মারতে চাও তাহলে কিন্তু তুমি বলে দিতে পারো এই তোকে কিন্তু আমি লগ করে ছাড়বো। কিরকম? ধরো লগ তো মানে ছোট করে, আসলে তোকে আমি ছোট করে ছাড়বো। আবার অনেকে বলে এই তুই লগ লোক, মানে ছোট লোক। কারণ একটু খেয়াল করো এখানে আসলে 10
আমি অনেক বড় একটা সংখ্যা এখানে নিলাম, ধরো 10 টু দি মানে এখানে 1 লাখ নিলাম। আমরা জানি যে 1 লাখ যেটা আছে 1 লাখ এটা সমান আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার 5। এখানে যতগুলো শূন্য থাকে 10 এর উপরে পাওয়ার ঠিক ততগুলোই দিতে হয়। তাহলে এটাকে আমি যদি রিডিউস করি তাহলে 10 টু দি পাওয়ার 5 হবে। তাহলে এটার মানে কি 10 এর উপরে পাওয়ার কত দিলে 10 টু দি পাওয়ার 5 হবে? অবভিয়াসলি 10 এর উপরে পাওয়ার 5 দিলে 10 টু দি পাওয়ার 5 হবে, এটার মান কত 5। তাহলে দেখো অনেক বড় একটা সংখ্যাকে আমরা 10 ভিত্তিক লগারিদম দ্বারা শুধুমাত্র এখানে কি করে দিলাম 5 করে দিলাম, অনেক বড় একটি সংখ্যাকে ছোট করে দিলাম। তার মানে লগ মানে ক্ষুদ্র, এক বড় বড় সংখ্যাকে ক্ষুদ্র করে ফেলে। তো তুমি কাউকে যদি গাণিতিক ভাবে ঝাড়ি মারতে চাও, এই তোকে কিন্তু আমি লগ করে দিব। লগ করে দিব মানে বোঝায় যে তুমি তোকে কিন্তু আমি ছোট করে দিব। আবার যদি বলো এই তুই লগ লোক মানে ছোট লোক, না না এটা বলো না, আবার কাউকে বলো না, সেটা কিন্তু খুবই খারাপ দেখাবে। তবে এই বেজের ক্ষেত্রে শর্তটা হলো a is greater than 0, a not equal to 1, এবং এই নাম্বারের ক্ষেত্রে শর্তটা হলো নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। কারণ বেজ যদি পজিটিভ হয়, বেজ যদি পজিটিভ হয়, পজিটিভ উপরে তুমি পজিটিভ সংখ্যার উপরে তুমি যে কোনো পাওয়ার দাও, ধনাত্মক পাওয়ার ঋণাত্মক পাওয়ার তুমি যাই দাও না কেন, সেটা কিন্তু তোমার অলওয়েজ পজিটিভ মানেই দিবে। এই জন্য এটার মানে কি এর উপরে পাওয়ার কত দিলে n হবে। তাহলে পজিটিভ সংখ্যার উপরে পাওয়ার তুমি যাই দাও না কেন অলওয়েজ পজিটিভ সংখ্যা আসবে। পাওয়ার পজিটিভ দাও বা নেগেটিভ দাও অলওয়েজ পজিটিভ সংখ্যা আসবে, ঠিক আছে। এই জন্য a যদি পজিটিভ হয় অটোমেটিক্যালি n টা কি হবে, অবশ্যই পজিটিভ হবে। এই জন্য n ইজ গ্রেটার দেন 0। তার মানে n এর মানটা 0 থেকে বড় হতে পারে, 0 এর সমানও নয়, 0 থেকে বড় অথবা তোমার মানে সরি 0 থেকে বড় এই মান কি হতে পারবে, 0 সমানও হতে পারবে না, 0 থেকে ছোট হতে পারবে না। তাহলে লগের এই যে শর্ত, এই শর্ত থেকে কিন্তু আমরা এই ফাংশনটির ডোমেন আমরা নির্ণয় করতে পারি। সেটা কিভাবে একটু খেয়াল করি। এখানে লগ দেওয়া আছে f of x equal to log 10 2x minus 1, এত বিলংস টু r হবে কি হবে, জাস্ট এই যে লগের যে নাম্বারটা আছে এই নাম্বারটা কি হবে গ্রেটার দেন 0 হবে। দ্যাট মিন্স 2x is greater than half, sorry 2x is greater than 1, সুতরাং x is greater than equal greater than half। তাহলে এখানে ডোমেনটা কি x belongs to r, ওই সকল বাস্তব সংখ্যা যারা হাফ থেকে বড়। দ্যাট মিন্স হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত সকল বাস্তব সংখ্যা এটার ডোমেন, হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই যে ফাংশনটির ডোমেন আমরা পেলাম। তো আমি এটাকে যদি আরেকটু ভিন্নভাবে চিন্তা করি, যে যদি বেজে কিছু থাকে, ধরো এখানে ঝামেলা হয়ে গেল, এরকম দিল, ধরো 2x minus 1 দিল, আর সহজ করে দিলাম আমরা 10 দিলাম এখানে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একটু আগে বলেছিলাম না বেজ ইজ গ্রেটার দেন 0 এবং বেজ নট ইকুয়াল টু 1, বেজের মান 1 হতে পারবে না। তাহলে বেজ ইজ গ্রেটার দেন 0, বেজ নট ইকুয়াল টু 1, ওই শর্ত দ্বারাই কিন্তু আমরা এটা করে ফেলবো। সেটা কিন্তু খেয়াল করি কিভাবে করা যায় এটা। তো এখন log 2x minus 1, এখানে ধরো 10, উল্টা করে দিলাম আমরা জাস্ট এখানে। এখন দেখো এই বেজ, যেহেতু বেজ ওই যে বলেছিলাম log a base n এর ক্ষেত্রে a is greater than 0 এবং a not equal to 1, তাহলে এখানে এই 2 minus x is 2x minus 1 is greater than 0 এবং 2x minus 1 not equal 2x minus 1 not equal to কত 1। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে 2x is greater than 1, সুতরাং x is greater than equal half, greater than half। এখানে আসতেছে 2x not equal to, সুতরাং এই 1 টা ডান দিকে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 হয়ে যাবে। সুতরাং x is not equal 1, x এর মান 1 হতে পারবে না, x এর মান 1 এর সমান হতে পারবে না, x হাফ থেকে বড়। তাহলে এখানে কি আসবে, ওই সকল বাস্তব সংখ্যা যারা হাফ থেকে বড়, হাফ থেকে বড় বাস্তব সংখ্যা। এবং এর ভিতরে একটা কথা আছে, হাফ থেকে বড় ঠিক আছে, হাফ থেকে বড় তো 1 ও, কিন্তু এটা কি ক্ষেত্রে কি হতে পারবে না, x এর মান 1 হতে পারবে না। তাহলে এখানে দেখো হাফ থেকে বড় সংখ্যা কি কি, হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যাই হাফ থেকে বড়, কিন্তু এখানে x এর মান কি হতে পারবে না, 1 হতে পারবে না। তাহলে এই ইন্টারভেল থেকে এটা বাদ, তাহলে এটাও দিতে পারো, এটাও দিতে পারো, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের একটি
সহজ ফাংশন দিব, সেই ফাংশনটার ডোমেন তোমরা নির্ণয় করবে। ফাংশনটা একটু সহজ হবে, তো আশা করি তোমরা বুঝতে পারবে ফাংশনটা। তো ফাংশনটা এরকম, এই যে সহজ ফাংশন f of x ইকুয়াল টু, ধরো এখানে দেওয়া আছে এরকম 2x minus 1 প্লাস root over 1 minus x minus 1 minus log x minus 1 divided by e to the power x। এটা একটা ফাংশন, এই ফাংশনটা তোমাকে ডোমেন বের করতে হবে। তাহলে তুমি বলতে, আমি বলছিলাম সহজ ফাংশন, এখন তো মাথা ঘুরাচ্ছে কিভাবে তুমি ফাংশনটার ডোমেন বের করবে। আমরা জাস্ট একটু মজার ছলে এটা দেওয়া হলো, আসলে এরকম ডোমেন সাধারণত তোমাদের আসবে না। তবে একটু খেয়াল করি, এটা ডোমেন তুমি কিভাবে করবে। ডোমেন অফ f of x, আমরা কিন্তু এই ধরনের প্রত্যেকটি ফাংশনের ডোমেন আমরা করেছি e টু দি পাওয়ার x বাদ দিয়ে। e টু দি পাওয়ার যদি e বা যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার সূচক আকারে থাকে, এখানে এই চলকটা যদি সূচক আকারে থাকে, অর্থাৎ সূচকীয় ফাংশন যদি হয়, তার ডোমেনও সকল বাস্তব সংখ্যাই হয়। তাহলে এইটার ডোমেন কি, এই 2x minus 1 এই ধরনের ফাংশনের ডোমেন ছিল কি, বাস্তব সংখ্যা, সমস্ত বাস্তব সংখ্যা। এইটার ডোমেন কি হবে, x minus 1 is greater than equal 0 হবে, অর্থাৎ x এর মান হাফ থেকে বড় অথবা সমান। তাহলে এটার মান কি, হাফ থেকে বড়, 1 থেকে বড় অথবা সমান। তাহলে এটার ডোমেনটা কি, 1 থেকে বড়, এটা ডোমেন হলো 1 থেকে বড়। তাহলে এটা হলো এরকম, x belongs to R such that x এর মান 1 থেকে বড় অথবা 1 এর সমান। এবং এটার ডোমেন কি হবে, এটার ডোমেনে কিন্তু x এর মান x minus 1 is greater than 0, এটা ডোমেন কিন্তু এখানে ইকুয়াল আসবে না, x minus 1 greater than 0। তাহলে এটার ডোমেন কি, x belongs to R such that x is greater than 1। আবার এইটার ডোমেন কি, e to the power x আছে, এটা পাওয়ার, এই চলকটা পাওয়ার আকারে আছে, এটার ডোমেন কিন্তু সমস্ত বাস্তব সংখ্যা, কারণ এখানে যে কোনো মান বসালে পাওয়া যাবে। তাহলে এই যে সবগুলো আলাদা আলাদা ফাংশনের ইন্টারসেকশন যদি আমরা করি, সবগুলো ফাংশনের ডোমেনের যদি ইন্টারসেকশন করি, তাহলে যে ফাংশনটা, যে ডোমেনটা পাওয়া যাবে, সেই ডোমেনটাই হবে এই ফাংশনের ডোমেন। আশা করি তোমরা ডোমেন সম্পর্কে তোমাদের মোটামুটি একটু ধারণা দিতে পেরেছি, তোমরা উপকৃত হবে এটা আশা করছি। আগামী পর্বে আমরা এক এক ফাংশন এবং বিপরীত ফাংশন এবং ফাংশনের রেঞ্জ, সম্ভব হলে, যদি আমাদের সময় সাপেক্ষ ব্যাপার, সম্ভব হলে আমরা এক এক ফাংশনের সাথে সাথে আমরা অন্টু বা সার্বিক ফাংশনটাও আমরা করব। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা বিভিন্ন ধরনের ফাংশনের ডোমেন ভালোভাবে নির্ণয় করতে পারবে এবং চেষ্টা করবে তোমরা ডোমেনগুলো নির্ণয় করে। আরো জটিল জটিল ফাংশন আছে, সেগুলোর ডোমেন কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ।